Today we will study approximation algorithm for independent set problem. Independent set problem এই প্রবলেমটা আসলে আমরা এই কোর্সে এবং এর আগে যারা গ্রাফ থিওরি কোর্স করেছো আমরা এত বেশি বার এটা বলেছি প্রবলেমটা সম্পর্কে আমার মনে হয় সবারই প্রবলেমটা খুব ভালোভাবে জানা আছে যে ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমটা কি। আমরা এই কোর্সে অনেকবার এই প্রবলেমের কথা বলেছি। তো ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমটা কি এটা কি কেউ এখন আমাকে বলতে পারবা? ম্যাক্সিমাম ভার্টেক্স যেগুলো অ্যাডজাসেন্ট না। ম্যাক্সিমাম ভার্টেক্স নিব যেগুলো অ্যাডজাসেন্ট থাকবে না পরস্পরের সাথে। হ্যাঁ, এরকম আমরা আসলে এমন একটা ভার্টেক্সের সাবসেট নিব যে সাবসেটের মধ্যে ভার্টেক্স গুলো পেয়ার ওয়াইজ নন অ্যাডজাসেন্ট। একটা গ্রাফের ভার্টেক্সের সাবসেট নিব যে সাবসেটটা হলো সাবসেটের ভার্টেক্স গুলো পেয়ার ওয়াইজ নন অ্যাডজাসেন্ট। এইরকম সাবসেট যেগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কার্ডিনালিটির সেটটা নিব, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যক ভার্টেক্সকে আমরা চুজ করব যাদের মধ্যে পরস্পর কোনো এজ নাই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম বা অনেক সময় ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম বলে। ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম বলতে আমরা ম্যাক্সিমাম সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট বের করাটাকেই বুঝি। তা আমরা এই প্রবলেমটা এর আগে আমরা এর হার্ডনেস প্রুফ করেছিলাম। আমরা যখন কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি পড়েছি তখন হার্ডনেস প্রুফ করেছিলাম। এই প্রবলেমটা কি এনপি কমপ্লিট, তাই না? এনপি কমপ্লিট প্রুফের সময় আমরা দেখেছিলাম এটা এনপিতে আছে এবং এটা হচ্ছে এনপি হার্ড, এটা প্রুফ করেছিলাম। এনপি হার্ডটা কোন প্রবলেম থেকে রিডিউস করে করেছিলাম মনে আছে? এনপি হার্ড যখন প্রুফ করেছিলাম তখন কোন প্রবলেম থেকে এটাকে এনপি হার্ড প্রুফ করেছিলাম, কোন প্রবলেমকে রিডিউস করেছিলাম? সেট প্যাকিং প্রবলেমকে। হ্যাঁ, সেট প্যাকিং না, আমরা এটাকে 3 সেট প্রবলেমকে করেছিলাম। 3 সেট প্রবলেমকে আমরা এখানে রিডিউস করেছিলাম। আমরা কিন্তু এই ক্লাসেই পড়েছি, সেটা কি খেয়াল আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই এর জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে পারি, কিংবা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম কি ধরনের অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ডিজাইন করা সম্ভব। অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের মধ্যে আমরা এই যে কতগুলো ক্লাসিফিকেশন আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি, যেমন পিটাস, এফপিটাস এবং এদের রিলেশনশিপ এই ডায়াগ্রামের মধ্যে দেখা যায়। আমরা দেখি এখন যে ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমের জন্য আমরা কোন জায়গার অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ডেভেলপ করতে পারি। অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আমরা প্রথমে সবচেয়ে ভালো যে সমস্ত অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম সেটার কথা, যদি ওই ডায়াগ্রামে সেটা দেখানো হয়নি, যেটা হচ্ছে যে উইথ অ্যাডিটিভ কনস্ট্যান্ট। উইথ অ্যাডিটিভ কনস্ট্যান্ট অনেক সময় কিন্তু আমরা এই ধরনের অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ডেভেলপ করে থাকি। যেমন কোনটার এক্সাম্পল বলা যায়? আচ্ছা, প্লেনার গ্রাফের কালারিং, প্লেনার গ্রাফের ভার্টেক্স কালারিং, এইটা আমরা কিন্তু গ্রাফ থিওরি কোর্সে পড়েছি। কি মনে পড়ে কিছুটা? প্লেনার গ্রাফের ভার্টেক্স কালারিং, এবং আমরা এটা জানি যে প্লেনার গ্রাফ হচ্ছে 4 কালারেবল, তাই না? জানি তো নাকি? জি স্যার। 4 কালারেবল, তার মানে হচ্ছে ক্রোম্যাটিক নাম্বার অফ প্লেনার গ্রাফ ইজ 4, তাই না? এটা হলো অপটিমাল সলিউশন, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা ওই কোর্সে যারা গ্রাফ থিওরি কোর্স করেছো তাদের মনে আছে যে আমরা প্রথমে 6 কালার দিয়ে কালার করলাম, তারপরে 5 কালার দিয়ে কালার করলাম। এই ধরনের কালার করার হচ্ছে আমরা একটা অ্যালগরিদম ডেভেলপ করলাম। আমরা প্রুফ দিয়েছিলাম, প্রুফ ইমিডিয়েটলি যেটা একটা অ্যালগরিদম দেয়।
তার মানে 5 কালারে 5টা কালার দিয়ে আমরা কিন্তু প্লেনার গ্রাফকে কালার করতে পারি। তো ওই অ্যালগরিদমটাকে আমরা কি বলবো? ওই অ্যালগরিদমটা আসলে একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম যেটা 5টা কালার দিয়ে কালার করছে। কিন্তু সে কি নেচারের অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম? তার অ্যাপ্রক্সিমেশন যে অপটিমাল সলিউশনের সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে, অর্থাৎ অপটিমাল সলিউশন +1। আমরা যদি 5 কালার দিয়ে কালার করতে পারি প্লেনার গ্রাফকে, তাহলে অপটিমাল সলিউশন +1 এই কালার দিয়ে আসছে আমরা কালার করতে পারছি। কি বুঝতে পারছো? এই ধরনের যদি আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ডেভেলপ করি, তাহলে হচ্ছে সেটাকে বলবো যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম উইথ অ্যাডিটিভ কনস্ট্যান্ট। অপটিমালের সাথে কোন একটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়েছে। কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্টের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। মিনিমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্টের মানটা হচ্ছে কি তোমার পজিটিভ, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্টের মানটা হচ্ছে নেগেটিভ। কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আমরা দেখি তো যে ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমের জন্য এইরকম কোন অ্যালগরিদম ডেভেলপ করা যায় কিনা যেখানে হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ অপটিমালের সাথে কোন কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ। আমরা যে অ্যাপ্রক্সিমেশন রেশিও কিন্তু এটা মাল্টিপ্লিকেশন আর কি, মাল্টিপ্লিকেটিভ আর কি রেশিও আর কি, আমরা ভাগ করে এই রেশিওটা বের করি। তো সেটা কিন্তু অ্যাডিটিভ না। আমরা এই পর্যন্ত এর আগের ক্লাসগুলোতে আমরা যে অ্যাপ্রক্সিমেশন রেশিওর কথা বলছি 1+ε অ্যাপ্রক্সিমেশন রেশিও, সেটা কিন্তু দুইটা রেশিও, সেটা কিন্তু অ্যাডিটিভ না। তো অ্যাডিটিভ দিয়ে যদি আমরা অ্যাডিটিভ কনস্ট্যান্ট দিয়ে যদি কোনো অ্যাপ্রক্সিমেশন রেশিও বের করতে পারি, নিঃসন্দেহে আমরা যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম যেগুলো বলছি তাদের চেয়ে অনেক ভালো আর কি সেটা। আমরা যদি অ্যাডিটিভ কনস্ট্যান্ট দিয়ে কোনো অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম বের করতে পারি, সেটা নিঃসন্দেহে সবার চেয়ে ভালো। তো আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেমের জন্য আমরা অ্যাডিটিভ কনস্ট্যান্ট দিয়ে করতে পারি না। আচ্ছা, কিন্তু এখানে আমরা যে টাইটেলটা দেখাচ্ছি এখানে লেখা আছে যে উইথ অ্যাডিটিভ কনস্ট্যান্ট ইজ নট পসিবল। আমরা এটা প্রুফ করব যে কখনোই সম্ভব না অ্যাপ্রক্সিমেশন ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম উইথ অ্যাডিটিভ কনস্ট্যান্ট এটা কখনোই সম্ভব না। কিভাবে? আমরা ধরে নিলাম হ্যাঁ ঠিক আছে এরকম কোন অ্যালগরিদম আছে, অ্যাডিটিভ কনস্ট্যান্ট সি ইজ গ্রেটার দেন 0। আমরা ধরে নিলাম যে এরকম একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আছে, এরকম একটা অ্যাপ্রক্সিমেশন আছে, এটা আমরা ধরে নিলাম। যদি ধরে নেই, আমরা এখন কি করব? আমরা হচ্ছে যে আমরা যে কোনো একটা ইনস্ট্যান্স অফ ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট, ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের একটা ইনস্ট্যান্স নিলাম, a graph G where we look for an independent set of size at least k। এটা হচ্ছে হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেটের হচ্ছে একটা ইনস্ট্যান্স, এটাকে আমরা সলভ করব। এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেটের ইনস্ট্যান্স, এটাকে আমরা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা কি করি সেটা হলো যে আমরা হলো এই গ্রাফের c+1, c যে কনস্ট্যান্ট আমরা করতে চাচ্ছি অ্যাডিটিভ কনস্ট্যান্ট, c+1 সংখ্যক ডিসজয়েন্ট কপি বানাই, এই গ্রাফের ততগুলো কপি বানাই, c+1 সংখ্যক ডিসজয়েন্ট কপিস অফ g। এখন এই গ্রাফটাকে মানে টোটালি এই গ্রাফটাকে আমরা বলছি g, and then run the approximation algorithm of the new graph। এই নিউ গ্রাফ যেটা হলো অর্থাৎ g এর c+1 কপি, আমরা gটা ছিল হচ্ছে হলো আমাদের যে গ্রাফের ইনস্ট্যান্সটা ছিল তার হচ্ছে c+1 ডিসজয়েন্ট কপিস নিয়ে এই নিউ গ্রাফ, আমরা নিউ গ্রাফটার নাম দিলাম আবার g ধরে নিলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে আগের যে gটা ছিল সেইটাতে c+1 সংখ্যক আগের g এর কপি আছে। কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করি যে আমরা হচ্ছে আমাদের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমটা এই গ্রাফে চালাই যেখানে c+1 সংখ্যক কপি আছে g এর, তে সেই নিউ গ্রাফে চালাই। এটা নিউ গ্রাফে আমরা এটা চালানোর পরে তাহলে হবে কি, ওইটা চালালে যদি হচ্ছে অ্যালগরিদমটা এরকম আমাদের ওই অ্যালগরিদমটা সত্যি থেকে থাকে তাহলে সেই অ্যালগরিদম একটা ভ্যালু রিটার্ন দেবে, সেখানে হচ্ছে সাইজ হবে হলো
এই যে সি প্লাস কে, সি প্লাস 1 ইন্টু কে, আর হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এটা তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তার মাইনাস সি। তার মানে এই সাইজের একটা হচ্ছে হলো আমরা অ্যাটলিস্ট এই সাইজের আমরা একটা পাবো, সলিউশন পাবো। কি এগ্রি করো তো সবাই? ঠিক কি না? জি স্যার। অর্থাৎ আমরা ধরে নিছিলাম যে আমাদের একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটা এখন এই গ্রাফে চালালাম, যে গ্রাফে হচ্ছে সি প্লাস 1 ইন্টু সি প্লাস 1 সংখ্যক কপি আছে কে। তাহলে সেখানে হচ্ছে সি প্লাস 1 ইন্টু কে, এটা কিন্তু ডিসজয়েন্ট, আলাদা আলাদা কপি, তাদের মধ্যে কিন্তু কানেকশন নাই। সুতরাং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটার যদি কে সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে থাকে, তাহলে হচ্ছে এখানে এই নতুন গ্রাফের ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ হবে সি প্লাস 1 ইন্টু কে। আর আমরা সেটা বের করতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, সেটার অ্যাডিটিভ কনস্ট্যান্ট সি, সেই জন্য মাইনাস সি। কি ক্লিয়ার হয়েছে সবার জি কাছে? স্যার। জি স্যার। স্যার হ্যাঁ সি প্লাস 1 হ্যাঁ, ইনটু কে দেওয়ার পরে তো আমরা পুরো সেটের সাইজটা তো পেয়ে গেলাম, আবার না মাইনাস সি না করলে কমে যাচ্ছে না জিনিসটা? হ্যাঁ কমে যাচ্ছে, তার কারণ আমাদের অ্যালগোরিদম তো এটা বের করতে পারবে না। আমরা যে অ্যালগোরিদমটা ইউজ করছি সেটা ধরে নিচ্ছি যে অ্যাডিটিভ কনস্ট্যান্ট সি দিয়ে সে বের করে, এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সিটা বিয়োগ হবে আর কি। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম পর্যন্ত যেতে পারছি না, আমরা হচ্ছে মানে সি অ্যাডিটিভ কনস্ট্যান্টের মধ্যে বের করতে পারবো, এটা বলছি। তাহলে আমাদের অ্যালগোরিদম হচ্ছে, এটা হচ্ছে অপটিমাল সলিউশন ওখানকার, কিন্তু এখানে হচ্ছে তোমার মাইনাস সি আমাকে রিটার্ন দেবে এই অ্যালগোরিদমটা। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটার মানে কি, যে এইরকম যদি আমরা কোনোটা পেতে পারি, তাহলে ইট মাস্ট বি সাইজ অফ অ্যাট লিস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু কে অন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ডিসজয়েন্ট কপি। ওয়ান অফ দ্য ডিসজয়েন্ট কপিতে অ্যাট লিস্ট এইটাকে ক্যালকুলেট করো, এটা এক্সপান্ড করলে কত হয় দেখো তো। এখানে হচ্ছে হলো তোমার তুমি যদি এইটাকে সি প্লাস 1 ইন্টু কে মাইনাস সি, এটা হলো তাহলে সি প্লাস 1 ইন্টু কে এর চেয়ে ছোট আছে, তাই না? এইটাকে সি প্লাস 1 এর মধ্যে যদি তুমি করো আর কি, মানে ডিস্ট্রিবিউট করো আর কি, তুমি এখানে পিজিয়ন হোল প্রিন্সিপাল চিন্তা করতে পারো। তার মানে অ্যাটলিস্ট একটা ডিসজয়েন্ট কপিতে আমি অবশ্যই পাবো, অ্যাটলিস্ট একটা ডিসজয়েন্ট কপিতে আমি অবশ্যই পাবো যেখানে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট পাবো কে অথবা কে এর চেয়ে বেশি। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এখানে দেখো হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট এই সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট আছে, তাই না? অ্যাটলিস্ট এই সাইজের ইন্ডিপেন্ডেন্স আছে সি প্লাস 1 ইন্টু কে মাইনাস সি, সি প্লাস 1 ইন্টু কে মাইনাস সি। এইটাকে তুমি ডিস্ট্রিবিউট করো সি প্লাস 1 সংখ্যক আছে, পিজিয়ন হোল আছে, সি প্লাস 1 সংখ্যক পিজিয়ন হোল আছে। সেখানে যে তুমি এইটাকে ডিস্ট্রিবিউট করো, তাহলে একটা না একটায় কমপক্ষে কে পড়বে, ঠিক কিনা? সি প্লাস 1 কে, তার থেকে সিটা বাদ দিছি, এই সংখ্যাটাকে আমরা সি প্লাস 1 এ যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে একটা না একটায় আমাকে কে অথবা কে এর চেয়ে বেশি থাকবেই ওই ডিসজয়েন্ট কপিগুলোর মধ্যে, ইয়েস স্যার। তাই না? ইয়েস স্যার। কি ক্লিয়ার হয়েছে? চিন্তা করতে পারছো? জি স্যার। তার মানে একটা না একটায় কে এর চেয়ে এক বেশি থাকবে। তার মানে হচ্ছে কিন্তু আমরা ওখান দিয়ে আমরা বের করতে পারলাম যে ওখানে হচ্ছে হলো আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট, ইফ এখন
তার মানে হচ্ছে আমরা কিন্তু বের করতে পারলাম যে ওখানে হচ্ছে কে সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট আছে কিনা। আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম কিন্তু দিয়ে আমরা এক্স্যাক্টলি বের করতে একটা কোনো কপিতে যদি একই কপি কোনো একটাতে যদি ইন্ডিপেন্ডেন্ট সেট আমরা বের করতে পারি কে অথবা কে এর চেয়ে বেশি, তার মানে কিন্তু আমরা আমরা কিন্তু বের করে ফেলতে পারছি যে ওখানে অ্যাটলিস্ট কে সাইজের একটা ইন্ডিপেন্ডেন্ট সেট আছে। আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। এই পয়েন্টটা বুঝতে পারছো কিনা? আমাদের C+1 কে এর মধ্যে কোনো একটা একই কপি, তো কোনো একটা কপিতে যদি অ্যাটলিস্ট কে সাইজের থাকে, তার মানে তার মানে কিন্তু আমরা কিন্তু অপটিমালি প্রবলেমটাকে কে গ্রাফ জি এর জন্য যেখানে একটা কপি যদি চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু অপটিমালি আমরা সেটা সলভ করে ফেললাম জি স্যার। ওই অ্যালগরিদম দিয়ে। কি আমার সাথে এগ্রি করছো তো আমার লজিকের সাথে? জি স্যার। আচ্ছা, তার মানে কিন্তু আমরা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম। যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম। আর যদি না থাকে, if the independent set does not exist, then the algorithm returns a solution। যদি না থাকে তাহলে হলো একটা করবে, সেটা হচ্ছে C+1 ইন্টু মানে কে পর্যন্ত আসে নাই ইন্টু k-1 এরকম একটা সলিউশন সে দেবে, অ্যাট মোস্ট এই সাইজের একটা সলিউশন দেবে যদি তোমার ইন্ডিপেন্ডেন্ট সেট না থেকে থাকে। তাহলে কি করলাম আমরা? আসলে এটা এই প্রবলেমটাকে কিন্তু আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করে ফেললাম। অর্থাৎ দেন দ্য প্রবলেম ইজ সলভড ইন পলিনোমিয়াল টাইম হুইচ ইজ ইম্পসিবল। তার কারণ এইটা যদি হয়, আমাদের যে অ্যালগরিদমটা যদি ওইটা সি কনস্ট্যান্ট অ্যাডিটিভ কনস্ট্যান্টের থাকে, সেইটা দিয়ে কিন্তু আমরা অপটিমাল সলিউশন বের করে ফেলছি। যদি থাকে তাহলে বের করতে পারবো, না থাকলেও আমরা বের করতে পারবো। থাকে যদি বের করতে পারবো, না থাকে তাও বের করতে পারবো। তাহলে এখানে তো আমাদের তাহলে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো যে আমরা কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম সলভ করার জন্য একটা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ডেভেলপ করে ফেললাম, তাই না? ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম সলভ করার জন্য একটা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ডেভেলপ করে ফেললাম, ঠিক কি না? জি স্যার। যেটা সম্ভব না, তার কারণ আমরা এটা প্রমাণ করেছি এটা NP complete problem. Thus, an approximation algorithm for independent set problem with absolute constant difference is not possible. দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? স্যার 3 নাম্বার পয়েন্টটা কি আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা, আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট সেট থাকে তাহলে আমরা এটা বের করেছি। আর যদি ইন্ডিপেন্ডেন্ট সেট না থাকে তাহলে এখানে এইটাকে এক্সপান্ড করো এটাকে, এটা করলে C+1 ইন্টু কে, এই যে C+1 ইন্টু কে, আর এখানে চলে যাবে তোমার কি হবে মাইনাস কি C-1, এই যে সির চেয়ে কম C-1, তাই না? আমরা অ্যাটলিস্ট এটা বের করতে পারছি, আর এইটা তার চেয়ে এক কম এখানে চলে আসছে। তার মানে যদি এইটার চেয়ে যে প্রথম লাইনে যেটা আছে এইটার চেয়ে যদি কম সংখ্যক আমাদের বেরোয়, তার মানে যে কে সাইজের কোনো অ্যালগরিদম নাই, ইন্ডিপেন্ডেন্ট সেট নাই। আচ্ছা, কি বুঝতে পারছো? এইটা এটার চেয়ে এক কম, তাই না? এখান থেকে সুতরাং এখানে তুমি জাস্ট এটাকে ওইভাবে লিখলে হয়তো ভালো হতো, আর ক্লিয়ার হতো আর কি। আচ্ছা, তাহলে এটা আর এটা যদি কম্পেয়ার করো, এটার চেয়ে এটা ছোট, এটা ছোট, এক ছোট। সুতরাং এইটার এই সংখ্যাটা যদি আসে আমাদেরকে অ্যাটমোস্ট মানে এই পর্যন্ত যদি হয়, এর চেয়ে কমও হতে পারে, এইটা যদি আসে তার মানে আমরা ধরে নিব আমাদের অ্যালগরিদমটা যদি সাইজ এইটা রিটার্ন দেয়, তাহলে আমরা জানবো একদম এক্স্যাক্টলি জানবো যে এখানে কোনো কে সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট নাই। আর যদি এইটা আসে তাহলে অবশ্যই একটা না একটা কে সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট আছে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে এইটার এই গ্রাফে কে সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট আছে। তার মানে কিন্তু আমরা এক্সাক্ট সলিউশন কিন্তু ওই অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা এক্সাক্ট সলিউশনটা কিন্তু বের করে ফেলতে পারছি। আর এক্সাক্ট সলিউশনটা যেহেতু বের করে ফেলতে পারছি, এবং এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি আমরা কেস C+1 সংখ্যক কপি নিলাম, সুতরাং এটা কিন্তু একটা কনস্ট্যান্ট +1 সংখ্যক আমরা বাড়াচ্ছি। সুতরাং গ্রাফটাকে যে বাড়ালাম সেই বৃদ্ধিটাও কিন্তু কনস্ট্যান্ট টাইমস।
সুতরাং এখানে যে টাইম কমপ্লেক্সিটি, এটা পলিনোমিয়াল টাইমেই আমরা অ্যালগরিদমটাকে সলভ করতে পারবো, যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমটার টাইম কমপ্লেক্সিটি পলিনোমিয়াল। সুতরাং আমরা এখানে পলিনোমিয়াল টাইমে এটাকে সলভ করতে পারবো। তো পলিনোমিয়াল টাইমে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট প্রবলেম সলভ করে ফেললাম, যদি আসলে আমাদের সেই রকম একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম থাকে। তার মানে যা করলাম এটা কিন্তু আসলে সম্ভব না, তার কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রবলেমটা এনপি কমপ্লিট। সুতরাং ওই রকম অ্যাডিটিভ কনস্ট্যান্টের কোনো অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য সম্ভব না। ক্লিয়ার হয়েছে? 31। জি স্যার। স্যার যদি আমরা আগে থেকেই বলে রাখি যে মানে কপিসটা বানাচ্ছে ওটা পলিনোমিয়ালে, সেটা বুঝলাম, তো স্যার প্রত্যেকটা গ্রাফে যখন ইন্ডিভিজুয়াল কপিতে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট বের করতেছি, ওইটাকে আমরা আগে থেকে বলে দিচ্ছি যে ওটা পলিনোমিয়াল। হ্যাঁ, তার কারণে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের ডেফিনিশনটাই হচ্ছে যে এটা পলিনোমিয়াল টাইমে রান করবে। আচ্ছা, ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? সবাই বুঝছো তো? ইয়েস স্যার। আমাদের পার্টিসিপেন্টস কিন্তু স্টিল 51, এখনো অনেকেই বা কয়েকজন বাকি আসেনি। আচ্ছা, এখন আমরা গত দিনে দেখেছিলাম যে আমরা ন্যাপস্যাকের জন্য এফপিটাস তৈরি করেছিলাম। এফপিটাসটা হচ্ছে ওই যে ইয়ের মধ্যে, অর্থাৎ ফুললি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম। এখন দেখি ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য ওই রকম কিছু ডেভেলপ করা সম্ভব কিনা। ফুললি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম, এটা ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য ডেভেলপ করা সম্ভব কিনা। তা আমরা ধরে নেই, আমরা এখন প্রমাণ করছি যে এফপিটাস ইজ নট পসিবল, ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য এফপিটাস পসিবল না। তো এটার জন্য আমরা তাহলে ধরে নেই যে এটার একটা এফপিটাস আছে, একটা অ্যালগরিদম আছে, যেটা হচ্ছে ফুললি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম। ফুললি পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন স্কিমের ডেফিনিশন যদি তোমরা জানো, আমরা এর আগে মনে করতে পারো, তার কারণ আমরা এই স্লাইডের প্রথম দিকে আমি যদিও জাস্ট দেখলাম, তার কারণ ওখানে আমরা বলেছিলাম সেটা হলো ইনপুট সাইজের পলিনোমিয়াল, আর হচ্ছে 1/এপসাইলনেরও পলিনোমিয়াল। 1+এপসাইলন হচ্ছে অ্যাপ্রক্সিমেশন রেশিও, এবং এর এই যে এপসাইলন পার্ট, এই এর 1/এপসাইলনেরও পলিনোমিয়াল হবে। তা আমরা এখন ধরে নেই, আমরা দেখি যে এইটা আসলে সম্ভব না, ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য এফপিটাসও পসিবল না। কেন পসিবল না? তা আমরা ধরে নিই আসছে, then it has an algorithm which is an 1+ approximation algorithm for some fixed epsilon greater than 0 and takes time polynomial in both input size n and 1/epsilon. আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নেই epsilon equal to 1/n। এটা আমরা যদি ধরি যে epsilon equal to 1/n, এটা নিলাম। এইটার জন্য আমরা তাহলে হচ্ছে এটা আমরা কি জানি, অপটিমাল বাই অ্যালগরিদম, এটা আমাদের ডেফিনিশন, অ্যাপ্রক্সিমেশন রেশিওর ডেফিনিশন থেকে আমরা পাই ইট শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1+epsilon, 1+1/n। এটা আমরা ক্যালকুলেট করলে হয় n+1/n। খুবই সিম্পল, তাই না? এখানে না বোঝার কিছুই নাই। এখন আমরা দেখি যে আমরা এটা পেয়েছি, এই অংশটা, এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেশনটা একটু এইভাবে করি, এটা তো হয়, তাই না? অ্যালগরিদমটা এই পাশে নিয়ে এসে এখানে অ্যালগরিদমের এখানে, আচ্ছা, এখানে অপটিমাল আর অ্যালগরিদম হচ্ছে, অপটিমাল হচ্ছে একটা যে কোনো একটা অপটিমাল সলিউশন আছে, অপটিমাল অ্যালগরিদম আছে যেটা যে সলিউশন দিচ্ছে। অ্যালগরিদমটা কি আমি জানি না, যে একটা অ্যালগরিদম ব্ল্যাক বক্স একটা অ্যালগরিদম আছে যেটা অপটিমাল সলিউশন দেয়। আমরা জানলে তো আর আমরা অ্যাপ্রক্সিমেশনের দিকে যেতাম না। সুতরাং এরকম একটা অ্যালগরিদম আছে যে হচ্ছে অপটিমাল সলিউশন দেয়। আর হচ্ছে অ্যালগরিদম হচ্ছে আমার অ্যালগরিদম, অর্থাৎ আমি যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম যেটার কথা বলতেছি উপরে যে আছে এরকম এফপিটাস, সেই এফপিটাস যে সলিউশনটা দেয় সেই সলিউশনটা। তাহলে হচ্ছে অপটিমাল বাই অ্যালগরিদম ইজ লেস দ্যান ইকুয়াল টু 1+epsilon, এই অংশটা আমরা আগেই দেখলাম। এখান থেকে বলা যায় অ্যালগরিদম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু n, এটা উল্টে যাচ্ছে, ওই পাশে চলে যাচ্ছে, সেই জন্য n/n+1 ইনটু অপটিমাল। ঠিক কি না? এটা তো সিম্পল ক্যালকুলেশন, আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এখান থেকে যদি আমরা যাই n+1 - 1, উপরটাকে এইভাবে ভাগ করলাম, n+1 - 1, তাহলে n+1/n+1 1 হয়ে গেল অপটিমাল
মাইনাস অপটিমাল ডিভাইডেড বাই n+1, ঠিক কিনা? এইটা কিন্তু হচ্ছে আমাদের নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে n, তাই না? নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে n। তাহলে অপটিমাল সলিউশন ওয়ার্স্ট কেসে আমাদের ধরো এমন একটা গ্রাফ যে গ্রাফে কোনো এজই নাই, তো সেখানে অপটিমাল সলিউশন হচ্ছে n সংখ্যক ভার্টেক্স দিতে পারবে। n+1 সংখ্যক তো কখনোই অপটিমাল আসবে না, তাই না? তাহলে এইটা হচ্ছে লেস দ্যান n, লেস দ্যান 1, তাই না? সুতরাং অপটিমাল -1 যদি দেই তাহলে সেইটার চেয়ে এটা ছোট হবে, তাই না? জি স্যার। তাহলে এই রিলেশন হোল্ড করে, তাই না? এটা আসলে এটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, এটা কিন্তু সিম্পল ক্যালকুলেশন, আমি যেটা বলছি এটা একেবারে সিম্পল ক্যালকুলেশন। এখান থেকে আমরা এখানে লিখতে পারি উপরের যে অংশটা, আমার মাউস মুভমেন্ট তো বুঝতে পারছো, তাই না? স্যার লাস্ট লাইনে কি হলো ওটা বুঝিনি। ও লাস্ট লাইনে দেখো এই যে অপটিমাল তো আছে, আর অপটিমাল ডিভাইডেড বাই n+1, এই টার্মটুকুর মান হচ্ছে একের চেয়ে সামান্যতম হলেও ছোট, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি 1 বাদ দেই তাহলে এই টার্মের চেয়ে এটা বড় হবে, তাই না? হ্যাঁ জি স্যার, জি স্যার, বুঝতে তাহলে পারছি। এটা অপটিমাল -1। এটুকু ক্লিয়ার তো? জি স্যার। এটা যদি হয় তাহলে দেখো আমার অ্যালগরিদম এমন একটা সলিউশন বের করছে যেটা অপটিমাল -1 এর চেয়ে বড়। ইন্ডিপেন্ডেন্ট সেট তো কখনো ফ্র্যাকশন হতে পারে না, তাই না? ইন্ডিপেন্ডেন্ট সেট কখনো ফ্র্যাকশন হতে পারে না। তার মানে হচ্ছে অ্যাট লিস্ট অ্যালগরিদমটা আমাদের অপটিমাল সলিউশনের সমান সলিউশন দেবে, ঠিক কিনা? ইয়েস স্যার। তার মানে এটা কি সম্ভব? এটা সম্ভব না। Then algorithm produce an optimal solution in polynomial time, which is impossible since the independent set problem is NP complete. আমরা যদি এপিটাস যদি আমাদের কোন একটা থাকে, তাও আমরা সেইটা ব্যবহার করে আমরা অপটিমাল সলিউশন বের করে ফেলতে পারি, কিন্তু এটা সম্ভব না। তার কারণ প্রবলেমটা হচ্ছে এনপি কমপ্লিট। সুতরাং এখানে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি যে আসলে এটা হার্ড টু অ্যাপ্রক্সিমেট। এই অ্যালগরিদমটা এপিটাস আমরা এখানে বের করতে পারবো না ইন্ডিপেন্ডেন্ট সেটের জন্য। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। কি সবাই বুঝতে পারছো তো? ইয়েস স্যার। এখন হচ্ছে আমরা দেখি যে আমরা জানি যে কিছু এক্সাক্ট অ্যালগরিদম আছে ফর স্পেশাল ক্লাসেস অফ গ্রাফস এর জন্য অপটিমাল সলিউশন বের করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সেটের। তে যেমন হচ্ছে তোমার এখানে দুইটার কথা উদাহরণ দিয়েছি আমি, একটা হলো ট্রি আর একটা হলো কর্ডাল গ্রাফ। এই দুইটা উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে দুইটা হলো দুইটা এক্সট্রিমে আছে আর কি। ট্রিটা হচ্ছে একদম স্পার্স কানেক্টেড স্পার্স গ্রাফ, আর কর্ডাল গ্রাফে হচ্ছে তোমার কোনো সাইকেল নাই যে সাইকেলের লেন্থ 4 বা 4 এর বেশি। তার মানে প্রত্যেকটা সাইকেলে হচ্ছে সাইজ হচ্ছে 3, ট্রায়াঙ্গুলেটেড গ্রাফ বলা যেতে পারে অনেক ইন এ সেন্স। তে সুতরাং তার মানে হচ্ছে হলো এইটাকে আমরা একেবারে স্পার্স গ্রাফ হিসেবে চিন্তা করতে পারি, আর এইটাকে হচ্ছে হলো একটা ডেন্স গ্রাফ হিসেবে চিন্তা করতে পারি। এই দুইটা এক্সট্রিম এক্সাম্পল, আরো আছে স্পেশাল ক্লাস আছে যেগুলোর হচ্ছে, কিন্তু আমরা এই দুইটা নিয়ে একটু ডিসকাস করব। সেই জন্য হচ্ছে আসলে আমরা এই ট্রিজ আর কর্ডাল গ্রাফ নিয়ে, এদের জন্য কিন্তু লিনিয়ার টাইম অ্যালগরিদম আছে ইন্ডিপেন্ডেন্ট সেট বের করার জন্য। তে আমরা ট্রির জন্যটা দেখি, খুবই সহজ ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম। কি সবাই জানো তো ট্রিতে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট সেট বের করতে হয়? জানা আছে সবার? কয়জন জানো? কেউ কি জানো যে ট্রিতে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট সেট, ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট বের করা হয় ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে? স্যার মানে আমরা ট্রিটাকে রুট করব, তারপর হচ্ছে আমার সাব প্রবলেম গুলো হবে হচ্ছে
প্রতি ভার্টেক্সের রুটের যে সাবট্রিটা আছে সেটার জন্য ইন্ডিপেন্ডেন্ট সেট বের করে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে আমরা সেটা ক্যালকুলেট করব। এই তো এই অ্যালগোরিদম, তাহলে তো জানোই তো সবাই। সেটাই বলছি আমরা এখানে যে let T be a tree, we make T a rooted tree by considering an arbitrary vertex B as the root. The dynamic programming works in a bottom-up fashion, starting with the leaves and working up to the root. এখানে হচ্ছে ও যেটা বললো ওই রকম আর কি, আমরা ধরে নেই টি ইউ বিদা, এখানে সাবট্রি হবে, বি সান হয়ে গেছে, সাবট্রি rooted at node u of T and let IU be the size of the largest independent set in TU. আমরা LU দিয়ে এটা ই করছি। আচ্ছা, এখন হচ্ছে এটা IU নট LU, এটা IU ইউজ করছি আমি, বড় হাতের আই আর কি। আচ্ছা, one can observe that U may or may not be contained in a largest independent set in TU. এই যে এখানে কিন্তু দেখো আমরা লার্জেস্ট এর আগে এ ব্যবহার করছি। যারা গ্রামার ইউজ করে তারা মানে বলবে যে আমি এখানে ভুল লিখেছি। কেউ কি এক্সপ্লেইন করতে পারো যে এখানে আমি আসলে এ লিখছি কেন? এটা গ্রামারে ভুল, কিন্তু আমার জন্য কারেক্ট। স্যার যে কোনো একটা লার্জেস্ট সেট হতে পারে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সেট, লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেটটা আসলে ইউনিক না, একাধিক থাকতে পারে, তার মধ্যে একটা ধরা হচ্ছে। এখানে one can observe that U may or may not be contained in a largest independent set TU. আমরা এখানে দুইটা নোটেশন ইউজ করছি। LU প্লাস হচ্ছে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট সেট, লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট সেট যার মধ্যে ইউ আছে, আর এটা হচ্ছে যার মধ্যে ইউ নাই, এই দুইটা। তাহলে হচ্ছে ওই ভার্টেক্সের জন্য যে ইন্ডিপেন্ডেন্ট সেট, ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের যে সলিউশন সেটা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, তাই না? ও যেটা বললো কিন্তু আমরা সেটাই বলছি। এটা ক্লিয়ার তো সবার এখানে? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, আর এখানে তাহলে আমরা LU আর L আমরা কিভাবে কম্পিউট করি সেটা একটু দেখানো হয়েছে। যে U is included in an independent set, যদি U থাকে তাহলে কিন্তু যেহেতু তার ওইটার সাথে সব চিলড্রেন গুলোর মধ্যে এজ আছে, তাহলে কিন্তু চিলড্রেন গুলো আর আসতে পারবে না ইন্ডিপেন্ডেন্ট সেটে, তখন হচ্ছে তার গ্র্যান্ড চিলড্রেন গুলো আসবে। তাহলে ইউ প্লাস হচ্ছে এইটা হলো ইউ নিজেকে নিচ্ছে, আর তার গ্র্যান্ড চিলড্রেন গুলোকে রুট ধরে যে সাবট্রি হচ্ছে সেই সাবট্রি গুলোর যে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ তাদেরকে যোগ করে আর নিজেকে নিয়ে এইটা তৈরি হচ্ছে। আর সে যদি না থাকে তাহলে সে থাকবে না, তার চিলড্রেন গুলোর যে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ যেটা তাদের যোগফলই হবে IU মাইনাস, তাই না? এটা এই ক্যালকুলেশনটা তো সবার কাছে ক্লিয়ার, তাই না? জি স্যার। সবার কাছে ক্লিয়ার। তাহলে তো হয়ে গেল। এখানে হচ্ছে যে আমরা যদি কম্পিউট করি, আমরা এখানে মূলত হচ্ছে বিভিন্ন ভাবে চিন্তা করে ডেটা স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই দুইটা ভ্যালু প্রত্যেকটা নোডের জন্য রেখে দিব, যে তাকে নিয়ে কত হয়, তাকে না নিয়ে কত হয়। ইন্ডিপেন্ডেন্ট সেটে সে আছে এভাবে কতটার সাইজ, আর সে নাই এভাবে কতটার সাইজ, এইভাবে আমরা যদি রেখে দেই তাহলে এটা হচ্ছে দেখো হচ্ছে এইটা হলো প্রত্যেকটা লিফ নোড। যদি চিন্তা করো, যদি তাকে নিয়ে ধরি তাহলে ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ এই রুট, এটা হলো সাবট্রি রুটেড এট নোড ই, তার মানে নিচে আর কিছু নাই, ওই ট্রিতে শুধু সে নিজেই একা আছে। আমরা যদি সাবট্রি রুটেড এট নোড বি এটা যদি বলি তাহলে বি এবং বি এর নিচে যে অংশটুকু আছে সেটুকু বোঝাবে। সাবট্রি রুটেড এট নোড সি, এখানে সি যদি বলি তাহলে সি ভার্টেক্সটাকে নিয়ে এবং এর ভিতরে যে অংশগুলো আছে এই অংশটুকু, এই সাবট্রিতে যে ভার্টেক্স গুলো সেগুলো বোঝাবে। তো আমরা এখানে প্রত্যেকটা নোডের পাশে যে ভ্যালুটা রাখছি সেটা হলো সাবট্রি রুটেড এট দ্যাট নোড, সেখানে ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ, ম্যাক্সিমাম সাইজের ইন্ডিপেন্ডেন্ট সেট দুইটা ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে তাকে নিয়ে আর তাকে না নিয়ে। তাহলে এখানে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে সাইজ হচ্ছে 1, তাকে না নিয়ে সাইজ হচ্ছে 0। তাহলে এই জিনিসটা প্রত্যেকটা লিফ নোডের জন্যই প্রযোজ্য, ঠিক কিনা?
ইয়েস স্যার। আচ্ছা, আমরা বটম আপ কম্পিউটেশনে যদি যাই, এখানে দেখো তাকে নিয়ে ফেলি যদি আমরা, বি কে যদি আমরা নেই, তাহলে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট যেটা আমরা বের করতে পারবো তার সাইজ হবে 1, তার কারণ তখন আর তার চিলড্রেন গুলোকে আমরা নিতে পারবো না। আর যদি বি কে আমরা না নেই, তাহলে এইটা এর যোগফল, এটা প্লাস এটা এদের যোগফল যেটা, সেইটাই হবে এই সাবট্রি রুটেড অ্যাট নোড বি এর একটা ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ, যেখানে বি নাই। সুতরাং এখানে হচ্ছে 1 3। কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। ইয়েস স্যার। এখানে প্রত্যেকটা নোড ওইভাবে চিন্তা করো। দেখো এখানে আমরা এইচ এ যদি আসি তাহলে এটা হবে 1 2। আমরা যদি সি তে আসি তাহলে সি নিয়ে কি হবে, সি যদি নেই তার চিলড্রেন গুলো নিতে পারবো না, তাহলে এখানে 1 প্লাস এখানকার 1 প্লাস 1 3। আর যদি আমরা সি কে না নেই তাহলে হচ্ছে তার চিলড্রেন গুলোর যোগ করতে হবে, চিলড্রেন গুলোর এখানে। আচ্ছা, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট of the size of a maximum independent set in that subtree. For example, B তে যদি আমরা ধরি 1 এবং 3, এটার ম্যাক্সিমাম হচ্ছে হলো 3, তার মানে এই সাবট্রিতে ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ হচ্ছে 3। এখানে আমরা সি কে নিলাম না, না নিলে তাহলে হচ্ছে এর চিলড্রেনকে ধরে যে সাবট্রি ধরবো তার ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ, এবং এইটাকে ধরে যে এটা পাবো সেইটার ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ। তাহলে হচ্ছে হলো এখান থেকে হচ্ছে আমরা 2, আর এখানে হচ্ছে 1 2 এবং 1 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে সি এর জন্য হচ্ছে 3 3। কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক এইভাবে আমরা এখানেও কম্পিউট করছি, তারপরে কম্পিউট করে আমরা টি এর জন্য পেলাম 3 4। ডি এর জন্য 3 4 কেন, একজন এক্সপ্লেইন করো আমাকে। স্যার ডিটা যদি নেই তাহলে তার চিলড্রেন নিতে পারবো না, তো মানে একদম লোয়ার লেভেলে দুইটা আছে আর ডি, এটা ধরে 3। আর যদি ডি কে না নেই তাহলে তার চিলড্রেনের ম্যাক্সিমাম গুলা যোগ করলে 4 আসে। হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে হলো ডি এর জন্য। এখন এই তিনটা নোট যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এর জন্য বের করতে পারলাম। এর জন্য দেখো ঠিক আছে কিনা, ক্যালকুলেশন চেক করো তো সবাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কেউ একজন আমাকে বলো তো, এই ডেটাটা আছে, এখন আমি একটা ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট কিভাবে বের করব? আমার সেটটা বের করতে চাই, এক্সাক্ট একটা সেট যেটা ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট। আমরা রুট থেকে শুরু করতে পারি। রুটের ম্যাক্সিমাম কোনটা? যেটাতে নেওয়া হয়েছে। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেটের মধ্যে সেটা নিয়ে নিলাম, এ, তাই না? এ যদি নেওয়া হয় তাহলে তাদের চিলড্রেন গুলোকে কিন্তু আমরা আর কনসিডার করব না, তার গ্র্যান্ড চিলড্রেন গুলো থেকে চলে এসে তারপরে আমরা দেখবো যে কোনটা কোনটা নেওয়া হচ্ছে। এইভাবে কেউ কনস্ট্রাক্ট করো তো নিজেরা ইন্ডিপেন্ডেন্ট সেট। আমাকে সেটটা বলো।
স্যার AEFGMNIOPKL AEFG হ্যাঁ MNIOPKL সবই তো লিপ নোট চলে আসছে এবং লিপ আর হলো রুট চলে আসছে, তাই না? দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, আমাদের আরো অন্যরকম এক্সাম্পল তৈরি করতে হতো। আচ্ছা, এখানে হলো তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারলাম। আর আমরা বলছি এটা বটম আপ কম্পিটিশন। বটম আপ কম্পিটিশন ট্রি ট্রাভার্সালের কোন মেথডটা ইউজ করে বলো তো দেখি? আমাদের 3টা ট্রি ট্রাভার্সাল টেকনিক শিখেছিলাম ডেটা স্ট্রাকচার কোর্সে। কি ছিল? ইন অর্ডার, প্রি অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার। আমরা ট্রি ট্রাভার্সালের জন্য এই কোন ট্রাভার্সালটা ইউজ করব এই কম্পিটিশনের জন্য? স্যার পোস্ট অর্ডার। হ্যাঁ, পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইউজ করব। তাহলে রুট থেকে শুরু করে আমরা যদি পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইউজ করে কম্পিটিশনটা করে ফেলি, তাহলেই হচ্ছে আমরা ট্রিতে আমরা এই ভ্যালুগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। পোস্ট অর্ডার ট্রাভার্সাল করলে পোস্ট অর্ডার হলো চিলড্রেন গুলো শেষ করে তার রুটে ইয়েতে যেতে হয়, প্যারেন্টে যেতে হয়। এরপর পোস্ট অর্ডার ট্রাভার্সাল করলেই আমরা এটা বের করতে পারবো। এখন হচ্ছে এখানে জাস্ট আমরা যে কথাগুলো বললাম ওই কথাগুলোই লেখা আছে, আমরা এটা বাদ দিয়ে দিই স্লাইডটা। এখন হচ্ছে আমরা দেখি যে রাউন্ডিং টেকনিক এটা কাজ করে কিনা, রাউন্ডিং টেকনিকটা কাজ করে কিনা। রাউন্ডিং টেকনিক বলতে আমরা ওখানে কিন্তু ইন্টিজারের ওই যে কোনো নাম্বারের ফ্লোটিং পয়েন্ট নাম্বার তাকে রাউন্ড করে তার নিয়ারেস্ট ইন্টিজারে গিয়েছিলাম। এই কনসেপ্টটাকে এইভাবে চিন্তা করো যে আমরা গ্রাফটাকে রাউন্ড করে ফেলবো। গ্রাফটাকে রাউন্ড করা মানে কি? ধরো আমার যে গ্রাফটা আছে সেই গ্রাফটার একটা স্প্যানিং ট্রি নিলাম। আমরা রাউন্ডিং অপারেশন বলতে এটা বুঝালাম যে গ্রাফটার একটা স্প্যানিং ট্রি নিয়ে নিলাম। এই স্প্যানিং ট্রি অর্থাৎ কিছু ডিলিট করে, যেমন রাউন্ডিং এর জন্য উপরের অংশ বাদ দিয়ে আমরা একটা নিচের একটা অংশ যদি ফ্লোর নেই তাহলে তার নিয়ারেস্ট মানে লোয়ার ইন্টিজারে চলে আসি। আমরা এরকম হচ্ছে গ্রাফের কিছু এজ বাদ দিয়ে এজ গুলোকে ডিলিট করে দিয়ে আমরা একটা স্প্যানিং ট্রি নিলাম। স্প্যানিং ট্রি নিলে তার জন্য কিন্তু আমাদের এফিশিয়েন্ট অ্যালগরিদম আছে। এফিশিয়েন্ট অ্যালগরিদম আছে, সুতরাং সেই এফিশিয়েন্ট অ্যালগরিদমটা ব্যবহার করে আমরা তার ইন্ডিপেন্ডেন্ট সেট বের করে ফেললাম। এখন আমরা যদি বলি এইটা হচ্ছে ওই গ্রাফের একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশন, তাহলে কি হবে? এইটা আসলে কোনো ওইটা একটা ফিজিবল সলিউশন নাও হতে পারে। তার কারণ যে এজ গুলো আমরা ডিলিট করেছি ইন্ডিপেন্ডেন্ট সেট যখন স্প্যানিং ট্রিতে নিছি তখন তো এজ গুলো কনসিডার করি নাই, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেট বের করছি, কিন্তু মূল গ্রাফে গিয়ে দেখলাম ওই ইন্ডিপেন্ডেন্ট সেটের ভার্টেক্স গুলোর মধ্যে এজ আছে। তার মানে স্প্যানিং ট্রিতে আমরা যে সলিউশনটা বের করছি সেটা ইভেন ওই মূল প্রবলেমের জন্য কোনো ফিজিবল সলিউশন নাও হতে পারে। ঠিক কিনা? জি স্যার। কি বুঝছো সবাই? এটা হলো একটা এক্সট্রিম। আমরা রাউন্ডেড ডাউন আর রাউন্ডেড আপ করছি যদি আমরা করি। আর রাউন্ডেড আপের জন্য আমরা নিচ্ছি হলো কর্ডাল গ্রাফ। অর্থাৎ কর্ডাল গ্রাফ যে কোনো একটা গ্রাফ দেওয়া আছে, যে সমস্ত সাইকেলগুলোর লেন্থ হচ্ছে 4 বা 4 এর বেশি, সেখানে আমরা একটা করে এজ যোগ করে সাইকেল কর্ড যোগ করি, ওটাকে বলা হয়। আমরা একটা করে কর্ড যোগ করে প্রত্যেকটা সাইকেলের লেন্থ 3 করে ফেললাম। অর্থাৎ 3 এর বেশি যদি কোনো বড় সাইকেল সেখানে থাকে তার মধ্যে অবশ্যই কর্ড থাকবে, এরকম গ্রাফ। এটাকে বলা হয় কর্ডাল গ্রাফ। আমরা কিন্তু গত কোর্সে এই ডেফিনিশন গুলো পড়ছি, গ্রাফ থিওরি কোর্সে কর্ডাল গ্রাফের ডেফিনিশন। এখানে গ্রাফ থিওরি কোর্স পড়ো নাই এমন কেউ আসো নাকি? রোল নাম্বার 83 কি বলতে চাও? স্যার আমি আছি স্যার, গ্রাফ থিওরি আমার ছিল না। আচ্ছা, গ্রাফ থিওরি ছিল না। আমিও আছি স্যার, রোল 59। আচ্ছা, না কিন্তু আমার মনে হয় কি তোমাদের কি অসুবিধা হচ্ছে ফলো করতে? স্যার না স্যার, এখন পর্যন্ত হচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত আমি সব ডেফিনেশন গুলো বলে দিচ্ছি, অসুবিধা নাই। তো কর্ডাল গ্রাফ, এটা কর্ডাল গ্রাফের ডেফিনেশন হচ্ছে এই গ্রাফের যদি কোনো সাইকেল থাকে যার লেন্থ 4 বা 4 বা 4 এর বেশি, তাহলে সেই সমস্ত এর মধ্যে সাইকেলের মধ্যে অবশ্যই কর্ড থাকবে। কর্ড হচ্ছে একটা এজ
যেটা হচ্ছে দুইটা ভার্টেক্সের মধ্যে যারা সাইকেলের উপরে আছে কিন্তু সাইকেলের উপরে কনজিকিউটিভ না। কি বুঝতে পারছো? নাকি ক্লিয়ার হয়নি? তো এইরকম গ্রাফ, অর্থাৎ যে কোনো সাইকেল যদি তুমি ওখানে নাও যার লেন্থ হচ্ছে 4 বা 4 এর বেশি, তার মধ্যে অবশ্যই কর্ড থাকবে। অর্থাৎ ওই দুইটা ভার্টেক্সের ওই গ্রাফের ওই সাইকেলের উপরে দুইটা ভার্টেক্সের মধ্যে এস থাকবে যে ভার্টেক্স গুলো কনজিকিউটিভ না। এটাকে বলা হচ্ছে হলো কর্ড। তো এই ধরনের গ্রাফকে বলা হয় কর্ডাল গ্রাফ। কর্ডাল গ্রাফও হচ্ছে এটা আমরা যে ট্রি কে স্পার্স হিসেবে চিন্তা করি, কর্ডাল গ্রাফ হচ্ছে একটা ডেন্সড গ্রাফ। এবং কর্ডাল গ্রাফেরও আবার প্রপার্টি এটা হলো অনেক কঠিন প্রবলেম কর্ডাল গ্রাফের উপরে এফিশিয়েন্টলি সলভ করা যায়। যেমন হচ্ছে অনেক কঠিন প্রবলেম ট্রির উপরে এফিশিয়েন্টলি সলভ করা যায়, অনেক কঠিন প্রবলেম কর্ডাল গ্রাফের উপরেও এফিশিয়েন্টলি সলভ করা যায়। তার কারণ কর্ডাল গ্রাফের ইয়েতে কতগুলো আছে, প্রপার্টিজ আছে। আমরা দেখেছি যে এটা হচ্ছে হলো আমরা একটা ট্রি দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে হচ্ছে হলো একটা ইলিমিনেশন স্কিম আছে, একটা একটা করে ভার্টেক্স অর্ডারে আমরা তাকে রিমুভ করে ফেলতে পারি। এই ধরনের কিছু প্রপার্টিজ আমরা দেখেছিলাম গ্রাফ থিওরি কোর্সে। তো সেই প্রপার্টি গুলো ব্যবহার করে আমরা হচ্ছে অনেক কঠিন প্রবলেম কর্ডাল গ্রাফের উপরে সলভ করতে পারি। তে এখন কথা হলো যে ধরো আমরা একটা গ্রাফ দেওয়া হলো, এটাকে আমরা রাউন্ডেড আপ করলাম, রাউন্ড আপ করে ফেললাম। কিভাবে? ওই যে সমস্ত সাইকেল গুলোর লেন্থ হচ্ছে 4 বা 4 এর বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এজ যোগ করলাম, কর্ড যোগ করে করে ফাইনালি এটাকে কর্ডাল গ্রাফ বানাই ফেললাম। তো কর্ডাল গ্রাফ বানানোর পরে আমরা সেখানে ইন্ডিপেন্ডেন্ট সেট বের করলাম, তো এই ইন্ডিপেন্ডেন্ট সেট কে আমরা এখন অরিজিনাল গ্রাফের জন্য একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশন নিতে চাই। আমার কথা কি বুঝতে পারছো? ধরো আমাদের একটা গ্রাফ আছে, এই গ্রাফটা হলো আমার বোর্ড দেখা যায় তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যদি বোর্ড দেখা যায় তাহলে দেখো, ধরো কোন একটা গ্রাফ আছে এতে এই গ্রাফের মধ্যে ধরো কোন সাইকেল আছে, বোর্ড দেখা যাচ্ছে তাই না? এই গ্রাফের মধ্যে সাইকেল আছে এখানে। তাহলে এই সাইকেলে তোমার হচ্ছে গ্রাফের আরো অংশ এই পার্টে আছে। যেহেতু এরকম একটা সাইকেল আছে, সুতরাং গ্রাফটা কর্ডাল গ্রাফ না। এই গ্রাফটাকে আমরা কর্ডাল গ্রাফ করার জন্য আমরা কতগুলো কর্ড যোগ করলাম। এটা একটা কর্ড যোগ হয়ে গেল, এটাও কিন্তু সাইকেলের লেন্থ 1 2 3 4, সুতরাং এখানেও আমাদের কর্ড দিতে হবে। ধরে নিলাম এটা একটা কর্ড যোগ করে দিলাম। এখানেও সাইকেলের লেন্থ 1 2 3 4, এখানেও আমরা কর্ড যোগ করে দিলাম একটা, ধরে নিলাম এটা কর্ড যোগ করে দিলাম। তাহলে কিন্তু এই গ্রাফটা এখন কর্ডাল গ্রাফ হয়ে গেল। আমরা ধরে নিচ্ছি আর বাকি গ্রাফের বাকি অংশগুলো প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে এটা একটা কর্ডাল গ্রাফ হয়ে গেল। কি বুঝতে পারছো? এখন এখান থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট সেট নিলাম, যে সেই ইন্ডিপেন্ডেন্ট সেট সেই ইন্ডিপেন্ডেন্ট সেটটাকে আমি অরিজিনাল গ্রাফের একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশন ধরতে যাচ্ছি। তাহলে সেখানে কিন্তু যেটা হচ্ছে যে এখানকার একটা ইন্ডিপেন্ডেন্ট সেট অবশ্যই অরিজিনাল গ্রাফে কিন্তু একটা ফিজিবল ইন্ডিপেন্ডেন্ট সেট, এটা সত্য। তারপর আমরা অরিজিনাল গ্রাফে এজ গুলো নাই, তার মানে নতুন এজ তো নাই, বরং এখানে যে ইন্ডিপেন্ডেন্ট সেট নিচ্ছি সেই ইন্ডিপেন্ডেন্ট সেটটা কিন্তু অরিজিনাল গ্রাফেও ইন্ডিপেন্ডেন্ট সেট থাকবে, ঠিক কি না? জি স্যার। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অরিজিনাল গ্রাফের ইন্ডিপেন্ডেন্ট সেটের সাইজ এটার চেয়ে আরো অনেক বড় হতে পারে। তার কারণ এখানে তো অনেক এজ দিয়ে আমরা ওইটাকে প্রহিবিট করে ফেলছি যে ওই দুটো ভার্টেক্স আসতে পারবে না, সুতরাং একটা ভালো অ্যাপ্রক্সিমেশন, গুড অ্যাপ্রক্সিমেশনের অ্যালগরিদম এখান থেকে পাওয়া সম্ভব না। কি আমি বোঝাতে পারছি তোমাদের? জি স্যার। যদি গ্রাফটা শুধু সাইকেল হয় তাহলেও তোমরা দেখো অ্যাপ্রক্সিমেশন রেশিও দুইটা বের করো, একটা সাইকেলের জন্য অপটিমাল কতগুলো নেওয়া যায় n/2 এর মতো,
আর এখানে এই করলে আমরা কিন্তু অনেক কম সংখ্যক নিতে পারবো, সুতরাং অ্যাপ্রক্সিমেশন রেশিও অনেক হাই হয়ে যাবে। তো এখানে আমরা সেটা বলছি, এখানে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে ইয়েতে আমরা যদি শেয়ারিং এ যাই, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা যদি কি করি, ইফ ওয়ান rounded up a graph to a chordal graph by adding edges and find a maximum independent set of the chordal graph, then the independent set of the chordal graph cannot give an approximation of the independent set problem of the graph with good approximation ratio. এটা বলা হয়েছে। আচ্ছা, আমরা মনে হয় অনেক সময় ট্রাই করে ফেলছি নাকি? তোমাদের ক্লাস কি 10টা থেকে? আমরা তো 10টা থেকে, তাহলে তো আমাদের এখনই ক্লোজ করে দিতে হয়, তোমাদের অন্য ক্লাসে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আমাকে করো, মানে ইয়েতে রিমাইন্ডার দিও আর কি সময়ের, তার কারণ এখানে ওই স্ক্রিনে অনেক সময় সময়টা আমি দেখতে পারি না। ওকে স্যার। এখানে হচ্ছে যেহেতু 10টা বেজে গেছে, আমরা আজকেই ক্লোজ করে ফেলি এখনই। আর হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে গেলে এখন সময় লাগবে, আমি এটা থেকে করে নিব আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আগামীকাল দেখা হবে তোমাদের সাথে।